ভারতে করোনায় মোট মৃত্যু ছড়ালো 2 লাখ, একদিনের মৃত্যুর রেকর্ড 3,200, শনাক্ত 3,62,000। ভারতে অক্সিজেন ওষুধের তীব্র সংকট, কালোবাজারে চড়া দামে চিকিৎসা সামগ্রী বিক্রি, ঠাঁই নেই শ্মশানে। এবং ফাইজার বা অ্যাস্ট্রাজেনেকার টিকা নিলে পরিবারের সদস্যদের ঝুঁকি অর্ধেক কমে, ব্রিটিশ গবেষকদের দাবি। Saudi Extreme. Enjoy smooth speed. আন্তর্জাতিক খবরের আয়োজন পূর্ব পশ্চিমে, আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। শিরোনামের পর যাচ্ছে পুরো খবরে। ভারতে করোনায় মোট প্রাণহানি 2 লাখ ছাড়িয়েছে, যদিও এই সংখ্যা আরও বেশি বলে ধারণা বিশেষজ্ঞদের। এর মধ্যে 24 ঘন্টায় 3,200-র বেশি মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে দেশটিতে। একদিনে ভারতে নতুন শনাক্ত হয়েছে 3,62,000 রোগী। ভারতে টানা 7 দিন ধরে 3 লাখের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে। একদিনে বিশ্বের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে দেশটিতে। শুধু মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে 900 জনের, নতুন শনাক্ত 66,000 রোগী। এদিকে ভারতের মিরাটের একটি হাসপাতালে অক্সিজেনের অভাবে 7 রোগীর মৃত্যু হয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় 144 ধারা জারি করেছে হরিয়ানা সরকার। এদিকে কুম্ভ মেলা শেষ হওয়ার পর বুধবার থেকে উত্তরাখণ্ডের হরিদ্বারে কারফিউ জারি হয়েছে। মধ্যপ্রদেশের নেহরু স্টেডিয়ামে শুরু হয়েছে গণকরোনা পরীক্ষা। দ্বিতীয় দফার সংক্রমণে বেঙ্গালুরুতে 2 লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। ভারতের আসামে প্রতিদিন 40 মেট্রিক টন তরল অক্সিজেন পাঠানোর কথা জানিয়েছে ভুটান সরকার। অন্যদিকে ভারতে শনাক্ত হওয়া করোনার শক্তিশালী ধরনটি বিশ্বের 17টি দেশে পাওয়া গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অক্সিজেন, ভেন্টিলেটর, কনসেন্ট্রেটর এবং রেমডেসিভির ওষুধ পাঠানোর কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত আয়ারল্যান্ড, বেলজিয়াম, রোমানিয়া, লুক্সেমবার্গ, পর্তুগাল এবং সুইডেন। এদিকে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চাচি নর্মাদাবেন মোদী। মঙ্গলবার আহমেদাবাদের এক হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার দ্বিতীয় ঢেউয়ে হিমশিম খাচ্ছে ভারতের হাসপাতালগুলো। শয্যার অভাবে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। দোকানে অক্সিজেন সিলিন্ডার, জরুরি ওষুধ সহ প্রয়োজনীয় সামগ্রী না পেয়ে কালো বাজার থেকে চড়া দামে কিনতে বাধ্য হচ্ছেন তারা। এপ্রিলের মাঝামাঝি থেকে ভারতে প্রতিদিনই করোনায় মারা যাচ্ছেন হাজারের বেশি মানুষ। 20 তারিখ থেকে এই সংখ্যা ছাড়ায় 2,000। শনাক্তের দিক থেকেও প্রায় প্রতিদিনই রেকর্ড হচ্ছে দেশটিতে। হঠাৎ এত বেশি সংক্রমণের কারণে ভারতে দেখা দিয়েছে ভয়াবহ অক্সিজেন সংকট। হাসপাতালে মিলছে না শয্যা। এই পরিস্থিতিতে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন অনেক গুরুতর রোগী। তবে দোকানে অক্সিজেন সিলিন্ডার, করোনা চিকিৎসার ঔষধ সহ প্রয়োজনীয় সামগ্রীর পর্যাপ্ত সরবরাহ নেই। তাই বাধ্য হয়ে অনেকেই চড়া দামে কিনছেন কালোবাজার থেকে। 50 লিটারের অক্সিজেন সিলিন্ডারের দাম 6,000 রুপি হলেও কালোবাজারে তা বিক্রি হচ্ছে 10 গুণ বেশি দামে। অন্যদিকে স্বাভাবিক সময়ে একটি অক্সিজেন কনসেন্ট্রেটরের দাম 330 থেকে $930 হলেও কালোবাজারে এর জন্য দিতে হচ্ছে 2,000 থেকে $2,660। করোনা চিকিৎসায় গুরুত্বপূর্ণ ওষুধ রেমডেসিভিরের দাম $12 থেকে $53। কালোবাজারে নেওয়া হচ্ছে $330 থেকে $1,000। করোনা পরীক্ষার চাপ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে ল্যাবগুলো। ফল পেতেও সময় লাগছে 3 থেকে 4 দিন। ফলে রোগীর অবস্থার আরও অবনতি হচ্ছে, বাড়ছে মৃত্যুর মিছিল। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতে দিল্লির শ্মশান কবরস্থানের এই জায়গা করোনা মৃতদের সৎকারের জন্য পার্ক মাঠে তৈরি হচ্ছে অস্থায়ী শ্মশানের। নেই পর্যাপ্ত কাঠ, এমনকি দেখা দিয়েছে সৎকারের লোকবলের সংকটও। এদিকে দিল্লিতে করোনায় মৃতের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে 1158 জন কম বলে উঠে এসেছে এনডিটিভির তদন্ত প্রতিবেদনে। এ যেন এক মৃত্যুপরী। শ্মশানে একসঙ্গে এত দাহ আগে কখনো দেখেনি ভারতবাসী। করোনায় মৃতদের স্বজনদের সঙ্গে নিয়েই দিনরাত কাজ করে যাচ্ছেন শ্মশান কর্মীরা। দেখা দিয়েছে পর্যাপ্ত কাঠ ও সৎকার কাজে জনবলের সংকটও। একই দৃশ্য দিল্লির কবরস্থানেও।
দাফনের জন্য মিলছে না সামান্য জায়গাও। গত এক সপ্তাহে সৎকার বেড়েছে ৩ থেকে ৪ গুণ। ফলে পার্কিং ও মাঠে তৈরি হচ্ছে অস্থায়ী শ্মশানের। দিল্লিতে ২৫টি স্থায়ী শ্মশানে করোনায় মৃতদের চাপ বাড়ায় তৈরি করা হয়েছে প্রায় ১০০ অস্থায়ী শ্মশান। এদিকে শ্মশান কবরস্থানে যত করোনা রোগীর দেহ সৎকার হয়েছে তার সঙ্গে দিল্লি সরকারের দেওয়া হিসাবে পার্থক্য বিশাল। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তদন্ত প্রতিবেদনে দেখা গেছে ১৮ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সরকারি তথ্যের পার্থক্য কমপক্ষে ১,১৫৮ জনের। এনডিটিভির তদন্তে দেখা গেছে এক সপ্তাহে ৩,০৯৬ জনই হাসপাতালে মারা গেছেন। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের মহারাষ্ট্রের থানে শহরে একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে ৪ রোগীর মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। বিস্ফোরণের পর কয়েকজনকে অন্য হাসপাতালে স্থানান্তরের সময় তারা মারা যান। মোট ২০ রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যাদের মধ্যে ৬ জন আইসিইউতে ভর্তি ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ওই তলায় কোনো করোনা রোগী ছিল না। আগুনের কারণে হাসপাতালের প্রথম তলা সম্পূর্ণ পুড়ে গেছে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। নিহতদের প্রত্যেক পরিবারকে ৫ লাখ রুপি এবং আহতদের জন্য ১ লাখ রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আজমল সেন্টার ১৫০ বেড হাসপাতালকে করোনা হাসপাতাল হিসেবে অনলাইন উদ্বোধন করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আমরা সেখানে সরাসরি চলে যাচ্ছি। ওষুধের অভাব হয়ে গেছে, বেডের অভাব হয়ে গেছে। আমি দেখতেছি ট্যাক্সিতে, বেবি ট্যাক্সিতে রুগীরা ওখানে হাসপাতালের সামনে এই অক্সিজেন নেওয়ার চেষ্টা করছে, ওখানেই মারা যাচ্ছে, হাসপাতালের ভিতরে ঢুকতে পারছে না। আল্লাহর রহমতে আমাদের দেশে এই ধরনের ঘটনা তো হয় নাই। আমরা প্রত্যেকটা রোগীকে হাসপাতালে জায়গা দেওয়ার ব্যবস্থা আমরা করতে পেরেছি এবং আমাদের সকলেই সহযোগিতা করেছে, প্রাইভেট সেক্টরও সহযোগিতা করেছে। তাদের ১,০০০ বেড ছিল, সেটাকে তারা ২,০০০ বেডে উন্নীত করেছে। আমরা প্রায় ৭-৮ হাজার বেড আমরা এখন করেছি। কিন্তু সংখ্যা যদি বাড়তে থাকে তাহলে পরে এটা খুব একটা মুশকিলের পরিবেশ হয়ে যায়। আমাদের যা এখন অক্সিজেন আছে বর্তমানে, এটা আমাদের জন্য যথেষ্ট। আমরা ভারত থেকে অক্সিজেন তো গত ১ সপ্তাহ যাবত আমরা পাচ্ছি না, কিন্তু আমরা তো চলে যাচ্ছি। আমরা লিকুইড অক্সিজেন ব্যবহার করেছি, পাশাপাশি আমরা গ্যাস অক্সিজেনও এখন ব্যবহারের ব্যবস্থা করেছি। আমরা লিকুইড অক্সিজেন আরো বেশি করে মজুত করারও ব্যবস্থা আমরা করেছি। এখন আমরা ভালো আছি, কিন্তু আমরা চাই না রোগী আরো ৩ গুণ বেড়ে যাক, তখন আমরা কিন্তু সমস্যায় আমরা পড়ে যাব। আবারও এতগুলো কথা বললাম যেহেতু সাংবাদিক ভাইরা এখানে যুক্ত আছেন, সেই জন্য আপনাদের উদ্দেশ্যে এই বিষয়গুলো আমরা জানলাম। আমাদের সংক্রমণের হার কমে আসছে, ২৪-এ উঠে গিয়েছিল, এখন কমে সেটা ১২-১৩-তে আসছে। এটা একটা বিরাট আশার একটা আলো যে কমছে। আমরা চাই যে এটা আরো কমুক, মৃত্যুর হারটাও কমে আসুক এবং ইনশাল্লাহ কমবে আমরা যে সকলে মিলে যদি আমরা একযোগে কাজ করি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করছি, ওনার পরামর্শ নিয়ে কাজ করছি। উনিও ভ্যাকসিনের জন্য যথেষ্ট চেষ্টা করছেন, স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য উনি দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। আপনারা আজকে এই হাসপাতাল যারা এখানে উদ্বোধন করলেন, আয়োজন করলেন, ব্যবস্থা করলেন, আপনাদেরকে আমি সত্যি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আবারও সকলকে বলি যে আপনারা মানুষকে বলবেন যে জীবনটা বেশি গুরুত্বপূর্ণ, আমাদের অর্থনীতি গুরুত্বপূর্ণ, বাট জীবন না থাকলে তো অর্থনীতি থাকবে না। সেই জন্য আগে জীবনটাকে আমাদেরকে সকলকে রক্ষা করে নিজেকে সুরক্ষিত করে আমাদেরকে সব কাজ করতে হবে, যে যেখানে আছেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। ১.৫ বছর হতে চললেও এখনো বিশ্বে নিয়ন্ত্রণে আসেনি করোনার বিস্তার। একদিনে মারা গেছে ১৪,৮০০-র বেশি মানুষ, নতুন শনাক্ত হয়েছে ৮,৩০,০০০-এরও বেশি। তবে টিকাদান কর্মসূচিতে জোর দেওয়ায় যুক্তরাষ্ট্রে কমেছে মৃত এবং শনাক্তের সংখ্যা। ব্রাজিল এবং ভারতে বেড়েই চলেছে করোনা রোগী ও মৃতের সংখ্যা।
বিশ্বে একদিনে মারা গেছে 14,800-র বেশি মানুষ। নতুন শনাক্ত হয়েছে 8,24,000-এরও বেশি। ব্রাজিলে এখনও নিয়ন্ত্রণে আসেনি সংক্রমণ। একদিনে 3,100-র বেশি মৃত্যু রেকর্ড হয়েছে সেখানে, শনাক্ত 76,000। ব্রাজিলের সিনেট প্রেসিডেন্ট বলসোনারো সরকারের করোনা অব্যবস্থাপনা নিয়ে তদন্ত শুরু করেছে। বিশ্বে এখন পর্যন্ত করোনায় সর্বোচ্চ মৃত্যু ব্রাজিলে। এই ভয়াবহ অবস্থার পরও বিজ্ঞানীদের গবেষণা অমূলক বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট। একদিনে যুক্তরাষ্ট্রে 885 জন মারা গেছে, নতুন শনাক্ত হয়েছে 52,000 রোগী। এদিকে যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের ভিড় ছাড়া মাস্ক পরার দরকার নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে যারা ভ্যাকসিন নেয়নি তাদের জন্য বাইরে বের হলে মাস্ক পরা বাধ্যতামূলক। While we still have a long way to go in this fight, সিডিসির নতুন নির্দেশনা অনুযায়ী আপনি যদি টিকার 2 ডোজ দিয়ে থাকেন তাহলে আপনার সবসময় মাস্ক পরার প্রয়োজন নেই। তবে আপনি যদি স্টেডিয়ামে, কনসার্টে বা কোনো সভায় অর্থাৎ জনসমাগমে যান তাহলে অবশ্যই মাস্ক down পরতে হবে। dramatically from where they were when I took office on January 20th. করোনা রোধে ফ্লোরিডা রাজ্যে জরুরি অবস্থা আরও 2 মাস বাড়ানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত 67% প্রাপ্তবয়স্ক টিকার 2টি ডোজ পেয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। নেদারল্যান্ডসে করোনায় আরোপিত লকডাউনের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে শতাধিক মানুষ। এদিকে পরিস্থিতির উন্নতি হওয়ায় পর্তুগালে মে থেকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে লকডাউন। গত সোমবার দেশটিতে মৃত্যুহার শূন্যতে নেমে আসে। এদিকে লকডাউন দেয়া সত্ত্বেও ফ্রান্সে সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় করোনার সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনা নিয়ন্ত্রণে আসায় বৃহস্পতিবার থেকে নিষেধাজ্ঞা শিথিল হচ্ছে হংকংয়ে, খুলেছে বার ও রেস্তোরাঁ। যুদ্ধবিধ্বস্ত গাজায় ফের সংক্রমণ বাড়ায় হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট। বিস্তার বাড়ায় ফের দেশ জুড়ে 3 সপ্তাহের লকডাউন জারি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফাইজার অথবা অ্যাস্ট্রাজেনেকার টিকার অন্তত একটি ডোজ দিলে বাড়ির অন্যান্যদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা 50% কমে যায়। ব্রিটেনের দ্য পাবলিক হেলথ ডিপার্টমেন্টের একটি গবেষণায় এমনটাই উঠে এসেছে। তারা বলছে ফাইজার অথবা অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার 3 সপ্তাহ পর কেউ কোভিডে আক্রান্ত হলে তার থেকে বাড়ির ভেতরে কোনো টিকা না পাওয়া ব্যক্তির শরীরে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা 50% কমে যাবে। এদিকে ভারতে উৎপাদিত কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন দেশটিতে শনাক্ত হওয়া করোনার ধরনের উপর কার্যকরী বলে জানিয়েছেন ইনস্টিটিউট অফ জেনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটেড বায়োলজি এর প্রধান অনুরাগ আগরওয়াল। তিনি বলেন, ভ্যাকসিন নেয়ার পর করোনা আক্রান্ত হলে তার শরীরে মৃদু উপসর্গ দেখা দেয়। ভারতের আসাম রাজ্য 6.4 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল, যা বাংলাদেশের রাজধানী সহ বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে। ভূমিকম্পের কারণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের পর কিছু বাড়ির দেয়াল এবং মেঝেতে ফাটলের কথা জানিয়েছেন বাসিন্দারা। এছাড়া ভূমিকম্পের জেরে ভেঙে পড়েছে ভৈরবকুণ্ড পাহাড়ের অংশ। ভূমিকম্পের কেন্দ্র ছিল গুয়াহাটি থেকে 140 কিলোমিটার দূরে ধেকিয়াজুলি শহর। উত্তরবঙ্গ এবং কলকাতাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ শেষ হচ্ছে বৃহস্পতিবার। 8 দফা ভোটের শেষ দফা কাল। এই দফা ভোট হবে দক্ষিণবঙ্গে, যা কিনা পুরো রাজ্যের রাজনীতি নিয়ন্ত্রণ করে বলে ধারণা বিশ্লেষকদের। শেষ হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার 8 দফার ম্যারাথন ভোট গ্রহণ। এই দফায় ভাগ্য নির্ধারণ হবে দক্ষিণবঙ্গের 35 আসনের প্রার্থীর। দক্ষিণবঙ্গ মূলত কৃষি নির্ভর এলাকা। চাষ আবাদকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করেন সাধারণ মানুষ। তবে গত কয়েক বছরে কৃষি খাতে যে পরিমাণ ব্যয় বেড়েছে সে তুলনায় আয় নেই, ফলে চাষাবাদে আগ্রহ কমেছে। রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে ধান কিনলেও লাভজনক দাম নেই। এসব নিয়ে ক্ষোভ রয়েছে দক্ষিণবঙ্গের মানুষের মনে। দিদি অনেক কিছু দেয়, কিন্তু এই চামচাগুলো সব খেয়ে ফেলতে হতো। মানে আমি আর কি বলবো আপনাকে, আমি কথা বলতে বলতে আমার চোখে পানি চলে যাচ্ছে। ধান পাওয়া যাচ্ছে না। ব্যাপার হলো আমরা মানে চাষিরা কি কষ্ট করে করলে ধানটা মানে খরচা কত, তাতে দুই মুখ সমান। কৃষির বিপর্যয়ের জন্য সরকারের ভুল নীতি আর মধ্যস্বত্বভোগীদের উপদ্রবকে দায় দিচ্ছেন কৃষকরা। এবারে নির্বাচনে তাই কৃষি খাতকে গুরুত্ব দেবে এমন প্রার্থীদের ভোট দিতে চান তারা।
অষ্টম দফার ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। পশ্চিমবাংলার চালের দাম গড়ে 40 থেকে 50 টাকা প্রতি কেজি, কিন্তু কৃষকরা ফসল ফলিয়ে কোনো লাভজনক দাম পান না। সেই অবস্থায় দাঁড়িয়ে কৃষকরা বাঁচার জন্য জমিতে বিকল্প চাষ করছেন। আর ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, তারা এতদিন রাজনীতির অঙ্ক হয়েছেন, কারণ তাদের ফসলের লাভজনক দাম নিয়ে রাজনীতি হয়েছে। আর এই ক্ষুব্ধ কৃষকদের মতের প্রতিফলন যে ব্যালটে পড়বে তা কিন্তু নিশ্চিত। জয়দীপ সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দক্ষিণ বাংলা, পশ্চিমবঙ্গ। শেষ করব পূর্ব পশ্চিম, যাওয়ার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছি। ভারতে করোনায় মোট মৃত্যু ছাড়িয়েছে 2 লাখ। একদিনের মৃত রেকর্ড 3,200, শনাক্ত 3,62,000। ভারতে অক্সিজেন ও ওষুধের তীব্র সংকট, কালোবাজারে চড়া দামে চিকিৎসা সামগ্রী বিক্রির ঠাঁই নেই শ্মশানে। এবং ফাইজার বা অ্যাস্ট্রাজেনেকার টিকা নিলে পরিবারের সদস্যদের ঝুঁকি অর্ধেক কমে যাবে, ব্রিটিশ গবেষকদের দাবি। সেরা গ্রিন ওয়াটার ট্যাঙ্ক, পানির সেফ হাউস। আর এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। সবসময় সবশেষ খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।